আরে রফিক ভাই, আরে ও জামাল ভাই, এক খবর শুনেছেন নাকি? কি খবর ভাই? আরে নদীর বাঁধে তো ফাটল ধরেছে, তাই আগে ভাগেই সকলকে সাবধান করে দিচ্ছি। আপনার তো একটা ছোট্ট মেয়ে আছে, কখন যে কি ঘটে যায় বলা তো যায় না। সাবধানে থাকবেন, হ্যাঁ। আমরা তো স্বামী স্ত্রী দুজন মাত্র মানুষ, আর দুজনেই সাঁতার জানি, তাই ভয়ের কিছুই নেই। তবুও ভাই সাবধানের মান নেই, নদীর পানির সাথে শক্তি চলে না, বুঝলে? তুমি একদম ঠিক বলেছো ভাই। যাই, আগে ভাগেই কিছু একটা করতে হবে। বাবা, এত আগেই খেতে চলে এসেছো, কিন্তু মার তো এখনো রান্নাই শেষ হয়নি। না রে মা, বৃষ্টির জন্য কাজই করতে পারিনি, তাই একেবারেই বাসায় চলে এসেছি। আজ আর কাজে যাব না। কি গো, তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ হলো। আমার তো এখনো রান্নাই শেষ হয়নি, তোমাকে কি খেতে দেব? সমস্যা নেই, এই বৃষ্টির মধ্যে আর কাজে যাচ্ছি না। তাহলে বাবা মেয়ে বসে গল্প করো, আমি রান্নাটা শেষ করে আসছি। আগে আমাকে কুড়ুলটা বের করে দাও তো। কুড়াল দিয়ে কি করবে? না, এখন পারুলকে কিছু বলা যাবে না, সামান্য একটা কাজ আছে, পরে বলবো। ওগো শোনো, বাজারে গিয়ে দুটো ইলিশ মাছ কিনে আনো। শুনেছি নদীর বাঁধে নাকি ফাটল ধরেছে, বাঁধ ভেঙে গেলে তো সারা গ্রাম ভেসে যাবে, তখন আর বাজার করা যাবে না। গ্রামের মানুষ আছে জীবনের ভয়ে, আর তুমি আছো ইলিশ মাছ নিয়ে? আমাদের দোতলা বাড়িতে তো আর পানি উঠবে না। না না, পানি না উঠলেও স্রোতের টানে ভেঙে তো যেতে পারে। সে পরে দেখা যাবে, আগে তুমি দুটো ইলিশ মাছ কিনে আনো, আমি একটু পারুলদের বাড়িটা দেখে আসি। যাচ্ছ ভালো কথা, আবার ঝগড়া লাগিয়ে এসো না। কি বলতে চাইছো, আমি ঝগড়াটে? আমি বাজারে গেলাম, দেরি করলে ইলিশ পাওয়া যাবে না। এই দাঁড়াও, কোথাও যাবে না, আগে বলো আমি কি ঝগড়াটে? এই বৃষ্টির দিনে টাটকা ইলিশগুলো গায়ের মোড়লই নিয়ে যাবে। তুমি দাঁড়িয়ে আছো কেন, জলদি যাও। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি আমি। যাই, এবার বাঁশগুলোকে একটা একটা করে বট গাছটার নিচে নিয়ে যাই। কি ব্যাপার রফিক ভাই, বট গাছের গোড়ায় বাঁশ গেড়ে কি করবেন? বাঁশের খুঁটি দিয়ে বট গাছকে ঝড়ের হাত থেকে রক্ষা করবেন নাকি? যার যেরকম বুদ্ধি সে তো এরকমই চিন্তা করবে। কি বললেন রফিক ভাই? না, বললাম আপনার বুদ্ধি দিয়ে তো আপনি কত কিছু আগে ভাগেই বুঝতে পারেন। হ্যাঁ, মন্দ বলেন নাই। যাই হোক, এইবার নদীর বাঁধ ভেঙে যাওয়ার ভয়ে বট গাছে উঠবেন নাকি? কি হলো মনিকা ভাবি, এত খুশি কেন? জানেন না, আমাদের গ্রামে যে একটা পাগল আছে, তার কাণ্ড দেখলে না হেসে পারা যায়। কার কথা বলছেন ভাবি, বুঝলাম না তো। আপনার চোখের সামনেই তো, দেখতে পাচ্ছেন না? নদীর বাঁধ ভেঙে যাওয়ার ভয়ে বট গাছে ওঠার চেষ্টা করছে। বিষয়টা খুলে বলতো রফিক ভাই। আরে জামাল ভাই, অনেক বছর আগে নদীর বাঁধ ভেঙে আমাদের পুরো গ্রাম ভেসে গিয়েছিল, অনেক লোকও মারা গিয়েছিল, সেই কথা আমি আজও ভুলিনি। সরকারি আশ্রয় কেন্দ্রটা তো অনেক দূরে, জানি না এই বছর কি ঘটতে যাচ্ছে, তাই ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু বেঁচে থাকার চেষ্টা করছি আর কি। রফিক ভাই, আমি তোমার সাথে আছি, কি কি করতে হবে আমাকে বলো। দুজনে একসাথে কাজ করলে তাড়াতাড়ি করা যাবে। পুরানো পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আরে, মনিকা ভাবি যে, কি মনে করে? দেখতে আসলাম, তুমিও কি পাগলামি শুরু করেছো নাকি? কি সব উল্টোপাল্টা বলছেন ভাবি? পাগলের সাথে থাকতে থাকতে তো পাগল হওয়ারই কথা। আমার স্বামীর কোন কাজটা আপনার কাছে পাগলামি মনে হয়? দেখেছো, আমি কি তোমার স্বামীর নাম বলেছি? তুমি নিজেই তো বললে। আপনি তো এটাই বোঝাতে চেয়েছিলেন, তা কি আমি বুঝি না? যাই হোক, আসল কথা বলুন। দেখলাম রফিক ভাই বড় বট গাছটার গোড়ায় বাঁশের খুঁটি দিচ্ছে। অল্প বাতাসে যার ঘর ভেঙে পড়ে, সে আবার বট গাছের গোড়ায় খুঁটি গাড়ে।
মা, বাবা এমন কাজ কেন করে? কেন আবার? মানুষের খোঁচানি কথা শোনানোর জন্য করে। যে পাগলামি করে তার দোষ নাই, আমরা বললেই দোষ। আসুক তোর বাবা বাড়ি, জিজ্ঞেস করব তার পাগলামির জন্য আমাকে আর কতদিন মানুষের খোঁচানির কথা শুনতে হবে। যাই বলো রফিক ভাই, বাঁশের তৈরি মাচাগুলো কিন্তু খুব শক্তিশালী হয়েছে। আল্লাহ না করুক খারাপ কিছু হয়ে গেলে গ্রামের অনেকে এগুলোর উপর আশ্রয় নিতে পারবে। তোমাকে পাশে পেয়ে আমার মনের সাহস বেড়ে গেছে বুঝলে। এক কাজ করো জামাল ভাই, গোপুর ভাইকেও বিষয়টি বলে রেখো। বিপদ দেখলেই যেন তারাও চলে আসে এখানে। হ্যাঁ রফিক ভাই, ঠিকই বলেছো। বাবা, তুমি না বলেছিলে আজকে কোথাও কাজে যাবে না? তাহলে সারাদিন কোথায় ছিলে? আমাকে বলতে দে রূপা, কি এমন মহাভারত জয় করতে গিয়েছিলে সারাদিন? তুমি এমন করে কথা বলছো কেন? বলবো না? তোমার জন্য মনিকা ভাবি এক বস্তা কথা শুনিয়ে গেছে। মনিকা ভাবি তাহলে এখানেও এসেছিল? তা কি বলেছে? তুমি নাকি বড় বট গাছটার গোড়ায় বাঁশ দিয়ে খুঁটি গেড়েছো। হাসছো কেন? উত্তর দাও। ভেবেছিলাম তোমাদেরকে বিষয়টা এখনই বলবো না, কিন্তু এখন দেখছি বলতেই হবে। তাহলে শোনো, বাড়ি ফেরার পথে শুনতে পেলাম আমাদের গ্রামের নদীর বাঁধটায় ফাটল ধরেছে। আল্লাহ না করুক যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি অনেক মানুষ মারাও যেতে পারে। এর আগেও আমাদের গ্রামে এরকম ঘটনা একবার ঘটেছিল। কি বলো? খবরটা শুনে তো আমার গা শিউরে উঠেছে। আমারও অনেক ভয় লাগছে বাবা, যদি আমরা মারা যাই। ভয় করিস না মা, আল্লাহ আমাকে যে বুদ্ধি ও ক্ষমতা দিয়েছে তা দিয়ে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ ভরসা। চলো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। শুনুন শুনুন শুনুন, নদীর বাঁধ ভেঙে গেছে। প্রচন্ড গতিতে গ্রামের ভিতর পানি প্রবেশ করছে। যে যেভাবে পারেন নিজেদেরকে বাঁচান। হেই, শুনছো? তাড়াতাড়ি ওঠো। আরে ওঠো না। কি হয়েছে কি? মধ্যরাতে ডাকাডাকি করছো কেন? সর্বনাশ হয়ে গেছে, নদীর বাঁধ ভেঙে গেছে। কি বলো? তুমি কিভাবে বুঝলে? মাইকে ঘোষণা দিয়েছে। ইন্নালিল্লাহ, জলদি রূপাকে ডেকে তুলো, এক্ষুনি আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। রূপা, এই রূপা, জলদি ওঠ মা। কি হয়েছে মা? আমাদের কপাল পুড়েছে রে মা, নদীর বাঁধ ভেঙে গেছে। কিছুক্ষণের মধ্যেই মনে হয় আমাদের গ্রামটা পানিতে ডুবে যাবে। এখন কথা বলার সময় নেই। বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে নাও। আমি সাথে কিছু দড়ি আর মাছ ধরা টেড়া নিচ্ছি। বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এখন বের হওয়াটা কি ঠিক হবে? তা জানি না, তবে এখানে থাকলে মৃত্যু নিশ্চিত। আমি যেখান দিয়ে যাব তোমরাও ঠিক সেখান দিয়ে আসবে। পানি খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, স্রোতের টানে সামনে যাওয়া খুব কষ্ট হচ্ছে। রূপাকে আমার কাঁধে তুলে দাও। তোর বাবাকে শক্ত করে ধরে রাখিস মা। আরো অল্প একটু জায়গা। ওই তো আমাদের বট গাছের বাড়ি দেখা যাচ্ছে। ও, আমি আমি আর চলতে পারছি না। আর একটু কষ্ট করো পারুল, সাবধানে পা ফেলো। দেখো গর্তের মধ্যে যেন পা না পড়ে যায়। মনে সাহস রেখে সামনে পা বাড়াও। বাবা, ওই দেখো আরো কে যেন আসছে। মনে হচ্ছে জামাল ভাই ও তার স্ত্রী। মনিকা ভাবি তাহলে এ কারণেই বলেছিল তুমি বটগাছে বাঁশের খুঁটি দিচ্ছ। জামাল ভাই, ওই দেখো গফুর ভাই এইদিকে আসছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সবাই নিরাপদে আশ্রয়ে ফিরতে পারলাম। সত্যি এই মাচাগুলো অনেক শক্ত হয়েছে। এই সবই রফিক ভাইয়ের বুদ্ধি। হ্যাঁ কাকা, আমার বাবা অনেক বুদ্ধিমান। বেশি বুদ্ধির কারণেই তো আমাকে কত মানুষের কথা শুনতে হয়। আরে ভাবি, সবার কথা গায়ে মাখলে জীবন চলে না। সবাই আমার কথা শোনো, এখানে কিন্তু শেষ না। সবে তো পানি উঠতে শুরু করেছে, আর কত উপরে উঠবে তা বলা যাচ্ছে না। আমাদের একটা শক্তিশালী ভেলা তৈরি করতে হবে, যাতে প্রয়োজনের সময় এদিক সেদিক যেতে পারি। তুমি একদম ঠিক কথা বলেছ।
কিন্তু ভেলা তৈরি করবো কি দিয়ে? বাবা ওই দেখো কি যেন ভেসে আসছে। আরে এ তো দেখছি অনেকগুলো কলা গাছ, এগুলো ব্যবহার করে ভেলা তৈরি করতে হবে। জামাল ভাই, গফুর ভাই, চলো চলো, এই গাছগুলোকে ধরতে হবে তো। কলা গাছ কাটার জন্য তো দা লাগবে। চিন্তা করবে না, আমার কাছে দা আছে। রফিক ভাই, ভেলাটা অনেক শক্ত হয়েছে। হ্যাঁ, এটাকে এখন ভালো করে গাছের সাথে বেঁধে রাখতে হবে, নইলে স্রোতে ভেসে যাবে। অনেক পরিশ্রম হয়েছে, চলো এখন সবাই উপরে উঠে বিশ্রাম নিই। কিছু একটা করো, পানি তো ঘরের উপর উঠে পড়লো। কেন, ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত বলো, বসে বসে ভাত খাই। পানিতে ঘর ভেসে যাচ্ছে, এখন এসব কি বলছো? যখন কিছু করার ছিল তখন কথা শোনোনি, এখন কি কিছু করার আছে? কিছু একটা করো। রফিক ভাই বট গাছের উপর বাঁশের মাচা তৈরি করেছে, আমাকে বলেছিল সত্যি যদি নদীর বাঁধ ভেঙে যায় সেখানে চলে যেতে, কিন্তু তুমি রাজি হলে না। এখন তো মনে হচ্ছে আমাদের পানিতে ডুবে মরতে হবে। বাঁচাও, বাঁচাও, আমরা ভেসে গেলাম। কেউ কি নেই? আমাদেরকে বাঁচান। বাবা ওই দিক থেকে কাঠের জন্য চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। এ তো মনে হচ্ছে মনিকার মোহন ভাইয়ের চিৎকার। তোমরা আমার সাথে চলো, ওদেরকে বাঁচাতে হবে। মোহন ভাই, আপনারা তাড়াতাড়ি ভেলার উপর চলে আসেন, প্রচন্ড স্রোত, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। রফিক ভাই, তোমরা না থাকলে আজ হয়তো আমরা পানিতে ডুবে মারা যেতাম। তোমাদের এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমরা তো শুধু বিপদে ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। তবুও ভাই, আপনাদের মতন মানুষ হয় না। আজকালকার দিনে নিজের মায়ের পেটের ভাইও বিপদে এগিয়ে আসে না। সত্যি রফিক ভাই, আপনার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আরে না ভাবি, আমি কিছুই মনে রাখিনি, আর যদি মনেই রাখতাম তাহলে এই স্রোতের সাথে যুদ্ধ করে আপনাদের কাছে যেতাম না। আর পারুল, তুমিও আমাকে ক্ষমা করো বোন। আমরা সবাই বেঁচে আছি, এতেই আলহামদুলিল্লাহ।